হ্যালো, আমি তুবা অ্যান্ড যতীন আম সরি, আমার হাত উপরে না উঠাইলে আমি ভিডিও করতে পারবো না। যতীন আমাকে বলছিল হাত নিচে নামায় ভিডিও করতে, টেবিলের উপরে না উঠাইতে আর কি। ওয়াও, বাইরে পটকা পড়তেছে, আমি দরজাটা আটকে দিয়ে আসি। জীবনের গাঢ়তম সত্যগুলো যেহেতু আপনি আবিষ্কার করে ফেলেছেন এবং যেহেতু আপনার ঘরে শিশু জন্ম নেবে, সেহেতু ওই শিশুর আমনাম করে কথা শুনে, ধরেন তার 5 আঙুল খুলে কোনো কিছু ধরার চেষ্টা দেখে, পড়তে পড়তে হাঁটতে যাওয়ার প্রবণতা দেখে আপনি খুব আনন্দ পান এবং আপনি পুরো সময়টা ওর এই বেড়ে ওঠাকে, ওর বিকাশকে দেখতে থাকেন। এবং আমি পৃথিবীর শিশু, আমি আপনারই পরম্পরা বহন করছি, সেহেতু আমি আমনাম করে যে সত্যগুলো আবিষ্কার করছি, সত্য কিংবা সুর সত্য, হয়তো মিথ্যা কিংবা কল্পনা, সান্ত্বনাও হতে পারে, সেগুলোকেও আপনার অমনভাবে দেখা উচিত যেভাবে আপনি একটা শিশুকে বেড়ে উঠতে দেখেন এবং আপনি খুব মজা পান। কোনো ধরনের সহানুভূতি বিহীন না হয়ে আর কি দেখা, আর এই দেখাটা আপনার পরম গুণ। যেহেতু আমি আমার মতের উপর দৃঢ় না, কিন্তু আমি দৃঢ় হতে চাই এবং একই সাথে আমি ছোট, সেহেতু কৈফিয়ত আকারে প্রথমে কথাটুকু বলা দরকার ছিল, এই জন্য বলে নেওয়া। আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার একটা দারুণ আবিষ্কার। এই আবিষ্কারটা করি হচ্ছে আমরা একটা পাঠচক্র করতে গিয়ে। আমাদের একটা পাঠচক্রের টপিক ছিল ব্রাহ্মণ সমাজে এবং অনার্য সমাজে নারীদের অবস্থা। তো নারীরা চলে যাক, কিন্তু নারীদের অবস্থা পড়তে গিয়ে আমরা যে দারুণ সত্য আবিষ্কার করি, সেটা আমি আজকে এখানে বলবো আর কি। শুরুটা করি, মানে ধরেন যারা আমরা মরণকামী মানুষ আছে, যাদের জীবনের সকল কিছু শুধুমাত্র একটা কিংবা দুইটা কোয়েশ্চেন দিয়ে শেষ হয়ে যাইতে পারে, সেটা হচ্ছে একদিন তো মরে যাব, জীবন কি আসলে মিনিংফুল? যেহেতু আমরা একদিন মরে যাব, সেহেতু জীবনের কোনো মানে নেই, এবং যেহেতু একদিন আমরা মরে যাব, সেহেতু আত্মহননেরও কোনো মানে নেই, এবং যেহেতু একদিন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, কোনো সৃষ্টিরই কোনো মানে নেই। এবং এই যে মৃত্যু দিয়ে, পৃথিবীর ধ্বংস দিয়ে, ধ্বংসকে প্রধান করে আমরা যারা মরণকামী হয়ে উঠেছি, এই ভাবনার ফলে আমাদের উপর বেদনা ভর করে বসেছে। সেইখান থেকে আমার একটা দারুণ আবিষ্কার আর কি, মানে আমরা তো সৃষ্টি এবং ধ্বংস এই দুইটাই ইনএভাইটেবল জিনিস, মানে এটা এড়ানোর কিছু নাই, কিন্তু ধ্বংসকে আমরা এমনভাবে প্রধান করে তুলছি সেখানে সৃষ্টি কোনো ধরনের জায়গা করেই নিতে পারছে না। কারণ রাষ্ট্র, পৃথিবী, ক্যাপিটালিজম, সমাজ, ওভারঅল অনেক কিছু
ধ্বংসের সহায়ক হয়ে উঠতেছে, সৃষ্টির না। কথা হারায় ফেলতেছি। এর থেকে ভালো আমি টমেটো খাই। কথা মনে পড়লে আবার বলবো। আমি ছোটবেলায় টমেটো খাইতে একদম পছন্দ করতাম না, গন্ধ আসতো। তারপর আমার মা একবার গ্রামে যাওয়ার পরে আমাকে ক্ষেত থেকে টমেটো এনে কুচি কুচি করে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে বানায় দিল। তারপর থেকে আমার টমেটো খুব ভালো লাগে। তো আমি যদি জীবনকে একদিকে রাখি, মৃত্যুকে একদিকে রাখি, এবং সেইখানে ওই ব্রিজের মাঝখানে আমরা মরণকামী মানুষরা দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় ভাবছি আমি আমার পাটা কোন দিকে ফেলবো, জীবনের দিকে নাকি মরণের দিকে, ধ্বংসের দিকে নাকি সৃষ্টির দিকে। তো এত কিছু ভাবনারই কিন্তু দরকার নেই কোনো। যদি আমরা ওই ব্রিজের উপর দাঁড়ায় ওখান থেকে যে মৃদু মৃদু বায়ু বয়, কিংবা যদি রাজশাহীর মতো কোনো অবস্থায় মানে কোনো জায়গায় ব্রিজটা হয়, তাহলে গরমের সময় যে কাঠফাটা রৌদ্র পড়ে, তালু ফেটে যায়, শরীর পুড়ে যায়, ওইটাও যদি হচ্ছে অনুভব করা যায়, তাহলেও কিন্তু জীবনের দিকে মানে পথ মানে জীবনের দিকে আর কি আমরা আগায় যাই। আমি জীবনের দিকে যাব নাকি মরণের দিকে যাব, এই ভাবনা আমাকে ভাবতে হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি লিখে নিছি, অনেক বিরাট আবিষ্কার করে ফেলছি, তো না লিখে নিলে অসুবিধা হবে। তো এখন আমরা আমাদের পাঠচক্রের টপিকটাতে আবার ফিরে আসতে পারি। সেটা হচ্ছে আমাদের পাঠচক্রের বিষয় ছিল আর্য এবং অনার্য সমাজে নারীদের অবস্থান। তো বললামই তো, নারীদের অবস্থান চলে যাক, সেটা নিয়ে আমার ভাবনা না। কিন্তু আমরা এই জিনিসটা পড়তে গিয়ে আমরা আবিষ্কার করলাম যে প্রায় সকল অঞ্চলেই কৃষি আবিষ্কার হয়েছে নারীদের দ্বারা। মানে ধরেন যখন মানুষজন কিছুই আবিষ্কার করে নাই, মানে শিকারজীবী ছিল, শিকারজীবীরও আগের পর্যায়ে, যেখানে কোনো ধরনের শ্রম বিভাজন ছিল না। শ্রম বিভাজন কি? শ্রম বিভাজন হচ্ছে আপনার জেন্ডারের জন্য, রেসের জন্য, যে হচ্ছে আপনি কোন কাজ করতে পারবেন, কোনটা করতে পারবেন না, এই 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 একটা বিভাজন করে দেওয়া, এটা হচ্ছে শ্রম বিভাজন। তো এই শ্রম বিভাজন যখন ছিল না, তখন নারী এবং পুরুষ সকলে মিলেই ফলমূল আহরণ করতো বন থেকে, এবং ছোট ছোট যে পশু ছিল এদেরকে নারী এবং পুরুষ উভয় ধরতে পারত। তারপর যখন হাতিয়ার আবিষ্কার হইল, মানুষ তার এই হাত পায়ের বাইরে কোন ধরনের লাঠি ব্যবহার করতে প্রথম শিখলো। মানে সে তার শরীরের বাইরে এমন কিছু ব্যবহার করতেছে যেটা অন্য কেউ পারতেছে না। তো সে যখন এই ধরনের হাতিয়ার ব্যবহার করলো, শিখলো, তখন শিকারজীবী হইল আর কি। মানে আমি খুব জেনারেলাইজ ওয়েতে বলতেছি, কারণ আমার হচ্ছে এখানে পাঠচক্র করা ওই জ্ঞান দেওয়ার হচ্ছে কোনো আগ্রহ নাই। আমি আমার আবিষ্কার যেটা করছি ওইটার যাত্রাটা বর্ণনা করার জন্য এইটুকু বলতেছি আর কি। তো তখন হইল কি, আজু খা, তখন কিছু হয় নাই। তখন হয়েছে কি, মানে পুরুষ একটু সামর্থ্যবান হওয়ার কারণে, মানে শারীরিক দিক থেকে সে হচ্ছে শিকারে যাইতো, এবং নারীরা যে মানে যেই জায়গায় থাকতো সেখানে হচ্ছে বাচ্চা টাচ্চা পালন করতো, এবং
হঠাৎ করে সে আবিষ্কার করলো যে সে যে বীজ টিজ ফেলে ওখান থেকে আসলে শস্য হচ্ছে, মানে ওখান থেকে মানে একটা একটা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো নারীরা প্রথম হচ্ছে এই কৃষি আবিষ্কারটা করলো। তো নারী যখন প্রথম কৃষি আবিষ্কার করলো তখন জীবনযাপনে একটা বিরাট ভাইটাল চেঞ্জ আসছে। সেই ভাইটাল চেঞ্জটা কি, আগে হচ্ছে যারা শিকারজীবী তারা তো হচ্ছে এখান থেকে এখানে মানে দৌড়ে বেড়ায়, এক অঞ্চলের পশু শেষ হয়ে যায় তখন আরেক অঞ্চলে যায়, তাদের অলওয়েজ মানে ছোটার উপর থাকতে হয়। কিন্তু যখন প্রথম কৃষি আবিষ্কার হইলো, খাবারটা যখন কৃষি থেকে আসতেছে, তখন কিন্তু এই যে জীবন যাপনের মধ্যে একটা বিরাট চেঞ্জ চলে আসছে। সেটা হচ্ছে তারা এখন স্থায়ী হইতে পারতেছে, মানে তারা এক জায়গায় মানে বসবাস করতে পারতেছে। তো কৃষি আবিষ্কার কারা করলো? নারীরা। এখন এই জন্য যারা হচ্ছে লোকায়ত দর্শন, এদের এখানে নারীকে হচ্ছে ধরনীর সাথে তুলনা করা হয়, মানে নারী এবং ধরনী সেম। নারী সৃষ্টি করে এবং ধরনী সেও হচ্ছে তার পেট ফুঁড়ে হচ্ছে সৃষ্টি করে। তো নারী এবং ধরনী যেহেতু সেম, তো দুজনেই সৃষ্টির সাথে সম্পৃক্ত, তাই নারীকে পূজা করা শুরু হইলো। তো লোকায়ত দর্শনে নারী হচ্ছে নারী বিদ্যা, নারী মায়া, নারী ক্ষমা, নারী জ্ঞান, আরও অনেক কিছু আছে। মানে সেখানে আর্য দর্শনের বা বৈদিক সাহিত্যের মতো নারী শুধু রমণীয় বা কামনীয় জিনিস না। তো আরেকটা ব্যাপার, আমি কি এখানে এটা বলা উচিত হবে যে শিবের যে পূজা, এটা কিন্তু শুধুমাত্র আর্যদের না, এটা অনেক আগে থেকেই ছিল। কারণ শিবলিঙ্গ সেটাও হচ্ছে আপনার সৃষ্টিতে মানে ওইটার মাধ্যমেও হচ্ছে সৃষ্টি হয়, এই জন্য শিবলিঙ্গেরও পূজা করা হতো আর কি। তো এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওই পাঠচক্র থেকে আমরা দারুণভাবে আবিষ্কার করলাম যে মানে যেটাকে আমরা হচ্ছে একদম ধরেই নিয়েছিলাম এরমই তো হওয়ার কথা, বা আমাদের উপলব্ধিতেও কোনোদিন আসে নাই যে কৃষি একটা বিদ্যা। মানে কৃষি একটা বিদ্যা আমি জানি, আমার ভার্সিটিতে কৃষি মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, আমি জানি, কিন্তু কৃষি যে একটা এমনভাবে বিদ্যা এটা আমি কোনোদিন খেয়াল করি নাই, মানে কোনোদিন আমার উপলব্ধিতে আসে নাই কৃষি একটা বিদ্যা এবং কৃষি একটা সৃষ্টির বিষয়। কৃষির আজকের অবস্থান এই সৃষ্টিশীলতার মাধ্যমে হয়ে আসছে। আজকের অবস্থান মোটেও হচ্ছে মানুষ সৃষ্টিশীল হয়ে না উঠলে আজকের কৃষির অবস্থান এরকম হইতো না। তো এই যে সৃষ্টির পার্টটাকে, রচনার পার্টটাকে এমনভাবে নেগলেক্ট করে গেছে, এমনভাবে সুপারসাইড করে গেছে, আজ লাইক এর কোনো বিষয়ই না, ধ্বংসই যেন মানে সব, এবং ধ্বংসকে খুব কাছে টেনে নিছি, যেখানে মরণই আমার জীবনের একমাত্র মানে হচ্ছে জিনিস হয়ে উঠতেছে, যে মরণ সামনে আসলে যেন জীবন শেষ, পৃথিবী শেষ, ধ্বংস আসলে যেন সৃষ্টি শেষ, মানে সৃষ্টির যেন কোনো আর স্পৃহা নাই। তো আমাদের পাঠ্যক্রম থেকে আমাদের প্রথম আবিষ্কার, মানে আমার প্রথম আবিষ্কার, কৃষি একটা বিদ্যা এবং কৃষি একটা জ্ঞান। এবং আজকের কৃষির অবস্থান হাজার হাজার বছর আগে এরকম ছিল না, সেহেতু কৃষি একটা বিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে আজকের এই অবস্থানে আসছে। তারপরে কি আবিষ্কার করলাম? আচ্ছা, এটা এখন কি রবীন্দ্রনাথের কথা বলা উচিত হবে আমার? আচ্ছা, এবার বলি, সেটা হচ্ছে আমি যখন কোয়েশ্চেন করতেছি যেহেতু মরণ আছে, জীবনের কি আসলে কোনো মানে আছে কিনা, তার মানে
পূর্বের সকল পরম্পরাকে, আমি যাদের পরম্পরা বহন করছি, আমি যে কৃষির মাধ্যমে আজকে আমি এখানে, যে কৃষি এত সৃষ্টিশীলতার পরে এই অবস্থানে আসছে, তারপরে আমাদের রবীন্দ্রনাথ, বঙ্কিম কিংবা আরও যারা আছে, তারা তারা তাদের পরম্পরার অংশ আমি। তা আমি আমার অতীতের সকল পরম্পরাকে আমি কোনো ধরনের রেকগনিশনের মধ্যেই আনতেছি না, এবং আমি ভাবতেছি মরণই সত্য এবং মিনিংলেসনেসই সত্য। এবং এখানে আমার আরেকটা জিনিস আছে, যে সৃষ্টির ব্যাপারটা আমি এই আগে দারুণভাবে আবিষ্কার কেন করতে পারি নাই, সেটা হচ্ছে আমি সবসময় ভাবছি যে সোসাইটি থেকে ডেজিগনেশন লাগবে সৃষ্টি করে, রাষ্ট্র আমাকে আমাকে রাষ্ট্র থেকে আমার ডেজিগনেশন লাগবে আমার। তো এই ব্যাপারটা তো খুব মজার না, আমি বলতেছি, আমি লিখতেছি, এইটা কেউ বলবে এবং আমি এটা শেয়ার করব, তারপর বলবে এটা দারুণ হয়েছে। এটা খুবই মজার না, একটুকু মজার না। তারপর আমি আবার কাজের স্পৃহা ফিল করব, তারপর আমি আবার লিখব, একদমই মজার না। দিস ইজ ভেরি মিন। তারপর আমি ভাবলাম যে আমাদের রবীন্দ্রনাথ, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৃষ্টি করে গেছেন কেবলমাত্র সোসাইটি থেকে, রাষ্ট্র থেকে ইন্টারন্যাশনালি ডেজিগনেটেড হওয়ার জন্য। সে কি একটা নোবেল পাওয়ার জন্যই এত সাহিত্যকর্ম করে গেছেন? এটা কি তার একদম ইনহারেন্ট ব্যাপার না? সৃষ্টিশীলতা কি সৃষ্টিশীলতার কারণে আমার আজকে জন্ম, সৃষ্টির কারণেই জন্ম, এটা কি একদম ইনহারেন্ট ব্যাপার না আমার? এটা কি কেবলমাত্র ডেজিগনেশনের জন্য রবীন্দ্রনাথ এরকমভাবে সৃষ্টি করে গেছেন? এটা কি বিশ্বাসযোগ্য? তারপর আমি আবিষ্কার করলাম, হায়, এটা তো এমন না ঘটনাটা, তুমি তো মিসরিড করতেছ। তাহলে ব্যাপারটা সৃষ্টি সকল জীবই সৃষ্টিশীল, সকল জীবই পরিবর্তনের মধ্য দিয়ে যায়, বিবর্তনের মধ্য দিয়ে যায়। তাহলে এটা তো তোমার ইনহারেন্ট ব্যাপার। এটাকে তুমি ডেজিগনেশন দিয়ে বা ডেজিগনেশনের লোভ দিয়ে তুমি কেন নেগলেক্ট করে দিতেছো? তোমার এই এত বড় পরম্পরাকে তুমি খারিজ করে দিতেছো। এটা তো হওয়ার কথা না। আমি জানি না, আমি সেদিন একটা খালিকুজ্জামানের ইন্টারভিউ দেখলাম। ওখানে খালিকুজ্জামান ইলিয়াস বলতেছেন যে একদিন তো পৃথিবী ধ্বংস হবে, একদিন তো মরে যাবে। তো এই দুইটা কোয়েশ্চেনের সামনে উনি আর কোনো কাজ করতে পারেন না। উনি ভাবেন যে এসব করে কি হবে, তবু উনি বেশ অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। তো আমার এখন আবিষ্কার দিয়ে আমার মনে হয় আমি খালিকুজ্জামান ইলিয়াসকে বলি, স্যার দেখেন এত বড় পরম্পরা আছে, আপনি 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 ভাবেন যে ওই নারীরা যদি ভাবতেন যে সৃষ্টি করে কি হবে, তাহলে তো আজকের কৃষি এখানে আসতো না, আমি আপনি এখানে দাঁড়ায় থাকতাম না, তাহলে তো মানুষ তার জীবনযাপনের অত পরিবর্তন ঘটাইতে পারতেন না। তো একটা ধ্বংস দিয়ে আমি আমার পুরো জীবনকে খারিজ করে দিচ্ছি। এটা একটু ভেরি স্যাড অ্যান্ড প্যাথেটিক। আমি এই কথা I don't know, এই সিচুয়েশনে তো আমিও বাচ্চাকালে ছিলাম 3-4 বছর, এবং এই সিচুয়েশন থেকে আমাকে বের করে আনছে মাতিন ভাই, রঞ্জু ভাই। এর সাথে কখন যে ত্রিনয়ন খুলে যায় এটা তো বোঝা যায় না। আমি কৃষির কথাটা যেটা বললাম, কৃষি একটা বিদ্যা, এটা আমার প্রথম আবিষ্কার ছিল বা উপলব্ধি ছিল। এটা খুবই ফান লাগছে। আমি 2 দিন পরে দাস স্পোক জারাথ্রুস্টা পড়তেছিলাম। সেখানে আমি কি দেখলাম, ও মাই ফাকিং ফ্রিকিং গড! আমি দেখতেছি জারাথ্রুস্টা বলতেছে গড ইজ ডেড। ওকে, গড ইজ ডেড। যেহেতু গড মরে গেছে, ঈশ্বর নাই, সেহেতু পৃথিবীতে কিয়ামত হবে না, তখন পৃথিবী কেমনে চলবে সেইটা সে আবিষ্কার করার চেষ্টায় আছে। তো সে কি আবিষ্কার করলো? ম্যান, এই ওভারম্যান এবং ম্যানের এসব জার্গন আমি ইউজ করবো না, এগুলো আমার ফান লাগে না। তো আমি যেটা বলতে চাই, আমি জরথ্রুষ্ট থেকে কি আবিষ্কার করলাম সেটা
তার বাড়ি ছিল একটা পাহাড়ের পাদদেশে, লেকের কাছে। সে ওইখানে লেকের মধ্যে ধরেন দুইটা হাঁস দেখতো, হাঁসেরা পানির মধ্যে খেলাধুলা করছে। এর মধ্যে একটা হাঁস খুবই কালা, সে দেখতেছে সে দেখতে খুবই বিচ্ছিরি, এই জন্য তার মন খারাপ, এই জন্য সে মন খারাপ করে ঘুরে ঘুরে বেড়ায়। এসব সে দেখতেছে 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 30 বছর পর্যন্ত এসব দেখছে। দেখার পরে 30 বছর পরে 30 বছর বয়সে তার মনে হইলো না, এবার আমার একটু একা থাকা দরকার। তারপর সে কি করলো, সে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে অরণ্যের মধ্যে দিয়ে উপরে উঠতে উঠতে একটা পর্বতে পৌঁছাইল। সেইখানে সে 10 বছর কাটাইলো একা। একা কাটানোর পরে মানে সে একটা মোক্ষ লাভ করলো, ধরেন মোক্ষ বাণী লাভ করলো 10 বছর। তখন সে 10 বছর সে ওখানে কাটানোর পরে সে যেদিন আবার পৃথিবীতে নেমে আসবে, সেদিন সে ভোরে ঘুম থেকে উঠে সূর্যকে বলছে, সূর্য, আমি দেখেছি 10 বছর ধরে তুমি প্রতিদিন একবার করে উদয় ঘটাও, একবার করে বিলয় ঘটাও। এখন আমি মানে উনি হচ্ছে এই 10 বছর নিজে উদয় ঘটাইছে, এখন তার বিলয় ঘটানোর সময়, সে এখন নিচে নেমে আসবে। তো সূর্যকে বলছে যে আমাকে এখন আশীর্বাদ করো। তখন সে তার ওই মুখ্য বাণী নিয়ে পৃথিবীতে আসলো এবং তারপর সে ডিসাইপল খুঁজতেছে। তো আমি তখন খুবই আশ্চর্য হয়েছি, ও মাই ফাকিং ফ্রিকিং গড, ইয়া খুদা ইয়া খুদা ইয়া খুদা। সে জানতেছে, সে ভাবতেছে, সে বিশ্বাস করতেছে পৃথিবী গড ইজ ডেড। তারপর সে ডিসাইপল খুঁজতেছে তার মুখ্য বাণী ছড়ায় দেওয়ার জন্য। এই কাজ কখন মানুষ করতে পারে, মানে এটা কখন করতে পারে? এটা তো পরম্পরা থাকলেই করতে পারে। মানে সে কিন্তু গড ইজ ডেড, পৃথিবী ধ্বংস হবে, এগুলো কিছু ভেবেই হচ্ছে তার এই মানে এই মুখ্যবাণীকে ছড়ায় দেওয়া থেকে বিরত হন নাই। সে একই পরম্পরায় আগায় গেছে। এটা আবিষ্কারের পর আমি সারা দিন এটা পেটের মধ্যে নিয়ে ঘুরছি। রাতে ঘুমাইতে গিয়ে আমার এটা মাথায় আসে, ঘুম থেকে উঠে আমার এটা মাথায় আসে। আমার মনে হয় আমি আল্লাহ দুনিয়াতে কি আবিষ্কার করে ফেললাম। আমি আমার বন্ধুদের কল দিছি, আমি বলতেছি তোমাদের সাথে আমার কথা আছে, তোমরা আসো, পরিবহন গিয়ে তারপর বলবো। তারপর এত এক্সাইটেড হয়ে পুরো ঘটনাটা আমি বললাম। আমি জানি না আমি পয়েন্ট সবগুলো ওদেরকে মিলাই দিতে পারছি কিনা, কিন্তু আমি আমার মাথার মধ্যে পয়েন্টগুলো মিলাইছি। এবং তারপর আমাদের সহযোগী আমাদেরকে খুবই খুশি হয়ে খাবার দাবার খাওয়াইলেন। এবং ওই সময় আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আল্লাহ কি দারুণ সত্য আবিষ্কার করে ফেললাম। মানে মিনিংলেসনেসকেও কায়দা করা যায়, এখান থেকে বের হওয়া যায়। তোবা ইউ ডিড এ গ্রেট জব। কি যে মজা লাগতেছে আমার। সো হ্যাঁ, তারপর আমাদের একটা পরম্পরা আছে, হায় বিরাট বড় ভিডিও হয়ে গেছে আমার। একটা এগুলা তো মনে ছিল না, দাঁড়ান তো একটু দেখে বলি। হ্যাঁ, আমি আরেকটা জিনিস ভাবছি যে এই যে সৃষ্টি, মানে সৃষ্টি কি আসলে? মানে ধরেন বৃষ্টি তো একটা সৃষ্টি, তাই না? এখন ঢাকায় বৃষ্টি হয়, নারায়ণগঞ্জে বৃষ্টি হয়, সিলেটে বৃষ্টি হয়। ঢাকায় যখন বৃষ্টি হয়, নারায়ণগঞ্জে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে হাঁটু অব্দি পানি উঠে আসে, পুরো রাস্তা জলাবদ্ধতায় আটকে যায়। হ্যাঁ, সিলেটে বৃষ্টি হলে ভূমিধস হয়, মানুষের খুব রোমান্টিক লাগে, তারা কবিতা লিখতে চায়। ওদের ওখানকার বৃষ্টি নাকি ওদের জন্য পড়াশোনার উপযোগী না। সে যাই হোক, রাজশাহীতে কিন্তু বৃষ্টি হয় না। এখানে বৃষ্টি হয় খুবই ছোট ছোট। এখানে এই বৃষ্টিতে ভূমিধস হয় না, বন্যাও হয় না, জলাবদ্ধতাও হয় না, কিছুই হয় না। কিন্তু এই বৃষ্টিতে রাস্তার পিচ আরো কালো হয়, হালকা হালকা বাতাস বয়, গাছের ডাল ভেঙে পড়ে, পাতা ঝরে,
যতীন বৃষ্টি হয়ে ঝরে, এর মধ্যেও অনেক কিছু হয়। তো দুইটাই তো সৃষ্টি, মানে বৃষ্টি তো একটা সৃষ্টি। এক সৃষ্টিতে জলবদ্ধতা হচ্ছে, ভূমিধস হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, ওইটাও একটা প্রভাব বিস্তার করছে। রাজশাহীতে অল্প বৃষ্টিতেও একটা প্রভাব বিস্তার করে যাচ্ছে। তো সৃষ্টি কি? সৃষ্টি কি রবীন্দ্রনাথ? সৃষ্টি কেবল বঙ্কিম? সৃষ্টি কেবল নিচ্ছে? সৃষ্টি তো তুমিও। দিস ইজ নাথিং বাট এ কনসোলেশন। খুবই মজা, নিজের মাথায় নিজে হাত বুলাই দেয়। আপনি বলেন আমি কি দারুণ জিনিস আবিষ্কার করে ফেলছি। আমি মিনিংলেসনেসের ট্র্যাপ থেকে বেরোতে পারতেছি। এর থেকে ভালো আর কি হইতে পারে? এর থেকে সুন্দর পৃথিবীতে আর কি হইতে পারে? নাথিং। সো I don't know. হ্যাঁ, এই জিনিস তো ডাবল করে আসছে। Bless me then, thou tranquil eye, that canst behold even the greatest happiness without envy. একটা দারুণ শব্দ শিখছি, greatest happiness without envy. Should I stop? I don't know. আমি কি কিছু মিস করে গেছি?